ইন্ডিয়ান ফুটবল টিম তাদের বর্তমান কোচ খালিদ জামিলের আন্ডারে গুছিয়ে ওঠার চেষ্টা করলেও আদতে লাস্ট 4-5 বছরের মধ্যে সবচেয়ে বাজে ফর্মে আছে বর্তমানে। আবার বাংলাদেশও নেই ভালো অবস্থানে। নেপালের সাথে প্রস্তুতি ম্যাচে খুবই বাজে খেলেছে একজাক সিন্ডিকেটধারী আর কোটার প্লেয়ার সমৃদ্ধ একাদশ নিয়ে। এই অবস্থায় এফসি এশিয়ান কাপ 2027-এর বাছাই পর্বে বাংলাদেশ ইন্ডিয়ার বিপক্ষে আগামী 18 নভেম্বর মাঠে নামতেছে। এশিয়া কাপের বাছাই পর্ব থেকে দুই দল বিদায় নিলেও সাউথ এশিয়ার এই ডার্বি ম্যাচকে ঘিরে আলোচনা রয়েছে বেশ তুঙ্গে। এই ম্যাচকে সামনে রেখে বাংলাদেশ এবং ইন্ডিয়া দুই দলই অলরেডি তাদের স্কোয়াড ঘোষণা করেছে। এই ম্যাচকে ঘিরে বেশ উত্তেজনা দেখা যাচ্ছে দুই দেশের ভক্ত সমর্থকদের মাঝেও। হামজা, সমিত, জায়ান আহমেদ সবই থাকার কথা এই ম্যাচে, কিন্তু নেপাল ম্যাচে চোট পেয়ে মাঠ ত্যাগ করা জায়ান এবং হামজাকে নিয়ে রয়েছে শঙ্কা। তবে সুখবর হলো তারা দুজনই খেলার মতো অবস্থানে রয়েছে। কার্ড নিষেধাজ্ঞায় দলে নেই ফাহমিদুল ইসলাম, এটা বাংলাদেশ দলের জন্য একটা বড় ধরনের ধাক্কা। চলুন এই ম্যাচের দুই প্রতিপক্ষের শক্তিমত্তা, দুর্বলতা, সাম্প্রতিক পারফরমেন্স এবং ফিফা র্যাঙ্কিংয়ে কার অবস্থানটা কেমন তা একবার দেখে আসি। শক্তিমত্তা শুরুতেই বাংলাদেশ ফুটবল দলের মূল শক্তির জায়গা হামজা চৌধুরী। শঙ্কা থাকলেও সেটা যেন বড় কিছু না হয় সেই কামনাই থাকলো। হামজার বদলতে মিডফিল্ডে অন্যতম কমফোর্ট জোন। একাদশে হামজা, সমিত, সাথে জামাল থাকুক, কিউবা মিসেল থাকুক, সিন্ডিকেটের হৃদয় থাকুক, কিংবা সিন্ডিকেটের অন্যতম মধ্যমণি দুই সোহেল রানা থাকুক, যেই থাকুক না কেন এই বাছাই পর্বের সম্ভবত সেরা মিডফিল্ড হওয়ার কথা বাংলাদেশের টান। যেখানে হামজা রয়েছে সমিতের মতো বক্স টু বক্স মিডফিল্ডার। সো বাংলাদেশের মোস্ট কমফোর্ট জোন হলো এই তারকাবহুল মিডফিল্ড। ইন্ডিয়া, আই থিঙ্ক ইন্ডিয়া টিমের মূল শক্তিমত্তা তাদের বাংলাদেশের বিপক্ষে ইতিহাস এবং ফিফা র্যাঙ্কিং। তারা সেন্ট্রাল এশিয়ান নেশনস কাপে ইরান, তুর্কমেনিস্তান এবং আফগানিস্তানের মতো দলগুলোর সাথে খেলেছে। সো বড় দলের বড় তারকাকে কিভাবে রক্ষণে সামলাতে হয়, মাঝমাঠ ব্যাটেলে পরাস্ত করতে হয় এবং ডিফেন্সকে ফাঁকি দিয়ে গোল বের করতে হয়, তারা সেটা খুব ভালোভাবে জানার কথা। যদিও রিসেন্ট টাইমে সেটা তারা মাঠে খুব একটা এক্সিকিউট করতে পারতেছে না। অস্ট্রেলিয়ান বিভিন্ন এজ লেভেলে এমনকি অস্ট্রেলিয়ান ন্যাশনাল টিমেও ম্যাচ খেলা অভিজ্ঞ উইঙ্গার রায়ান উইলিয়ামস যদি ফাইনালি স্কোয়াডে ইনক্লুড হয় তবে সেটা হবে তাদের অন্যতম কমফোর্ট জোন। কারণ সে প্রিমিয়ার লিগের ক্লাব ফুলহামে যেমন খেলেছেন তদ্রূপ দীর্ঘদিন যাবৎ খেলছেন উপমহাদেশের কন্ডিশনে। সো তার এক্সপিরিয়েন্স নিঃসন্দেহে ইন্ডিয়ান টিমকে শক্তিশালী করবে। দুর্বলতা এবারও শুরুতেই বাংলাদেশের উইক জোন অনেকগুলো, যেমন গোল করতে না পারা অর্থাৎ স্ট্রাইকার সংকট, শেষ মুহূর্তে গোল খেয়ে ম্যাচ হাতছাড়া করা, গোলপোস্টে মিতুল মারমার নার্ভাসনেস এবং খুবই দৃষ্টিকটু পারফরমেন্স। ডিফেন্সে সাদুদ্দিনের মতন লর্ডের উপস্থিতি, বসুন্ধরার সিন্ডিকেট, কোচের অদক্ষতা, বাকুফের সীমাহীন নির্লজ্জতা। তবে বাংলাদেশের সর্বোচ্চ উইক জোন বর্তমানে ডিফেন্স। আপাতত হামজার কারণে আক্রমণ ভাগের অফ ফর্মটা খুব একটা চোখে না পড়লেও ডিফেন্স এবং মিতুল মার্মা খুবই বাজে অবস্থায় আছে। বাছাই পর্বের লাস্ট দুই ম্যাচে অত্যন্ত বিশ্রীভাবে কিছু সুযোগ নষ্ট করেছে বাংলাদেশের ফ্রন্ট লাইন। গোল মিস করাও যে একটা আর্ট হতে পারে সেটা বাংলাদেশ দলকে দেখলেই বোঝা যায়। রাকিব, ফাহমিদুল, জনি, হৃদয়, ফাহিম কিংবা আলামিন কেউই গোলপোস্টের সামনে গেলে নিজেদের কন্ট্রোল করতে পারেন না। তরুণ জায়ান আহমেদের সম্পৃক্ততা নিঃসন্দেহে ডিফেন্স লাইনকে আরো অনেক বেশি শক্তিশালী করার কথা ছিল, কিন্তু তার চোট সংখ্যা বড় দুশ্চিন্তার কারণ। যদি সুস্থ থাকে তবে তা হবে মেসিভ একটা ব্যাপার দলের জন্য। আর বাংলাদেশের ফোরম্যান ব্যাকলাইনের অন্যতম সাদুদ্দিনের শ্রীহীন পারফরমেন্স দলকে ম্যাচের পর ম্যাচ ডুবিয়েছে। সো লালিয়ান জুয়েলা সাংতে কিংবা রায়ান উইলিয়ামস যদি ম্যাচ স্টার্ট করে তবে সাদুদ্দিনের মতো ডিফেন্ডার কি তাদের গতির সাথে তাল মিলাতে পারবে কিনা এটা যেমন একটা বিষয়। তদ্রূপ সাদুদ্দিনের যে লেজে গোবরের অবস্থা তাতে মনে হচ্ছে ফ্রেমে বেঁধে রাখার মতো কিছু আমরা হয়তো দেখতে পাবো। এছাড়া বাংলাদেশের আরো একটা জায়গা আছে যেখানে দুর্বলতাটা খুবই প্রকট, সেটা হলো কোচিং প্যানেল। হাবিয়ের কাবরেরা যারা সহযোগী রয়েছেন তাদের যে গাঁজাখুরি ট্যাকটিস এই দলকে প্রায় সব ম্যাচে ভুগিয়েছে। এনাফ টাইম পাওয়ার পরও কিছু অকার্যকর লর্ডস টাইপের ফুটবলারকে প্রাধান্য দেয়া, খেলোয়াড় পরিবর্তনে অপরিপক্কতা বাংলাদেশ দলকে ইন্ডিয়ার তুলনা কিছুটা হলেও পিছিয়ে রাখবে।
ইন্ডিয়া, সুনীল ছেত্রীর না থাকাটা এই দলটার জন্য বেশ বড় ধাক্কা। উইঙ্গার লিস্টন কোলাসো কিংবা ডিফেন্সিভ মিডফিল্ডার আপুইয়ার দলে না থাকাটাও ইন্ডিয়ার অন্যতম উইক পয়েন্ট। রিসেন্ট পারফরমেন্সও তাদের অনেকটা বাংলাদেশের মতোই। সব শেষ হোম ম্যাচে ফিফা র্যাঙ্কিংয়ে অনেক পিছিয়ে থাকা সিঙ্গাপুরের কাছে হেরে যাওয়াটা তাদের দলের বর্তমান পারফরমেন্সের প্রতিচ্ছবি। মোস্ট ভ্যালুয়েবল ফুটবলার হামজা চৌধুরী শুধুমাত্র এই ম্যাচ কিংবা বাংলাদেশ দলেরই নয়, তিনি বরং এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বেরই অন্যতম মোস্ট ভ্যালুয়েবল ফুটবলার, যার বর্তমান মার্কেট ভ্যালু 5 মিলিয়ন ইউরো, যা ইন্ডিয়ার পুরো স্কোয়াডের মার্কেট ভ্যালুর সমান। নট অনলি ইন্ডিয়া, সাউথ এশিয়ারই একাধিক দেশের সম্মিলিত মার্কেট ভ্যালু তার থেকে অনেক কম। ইন্ডিয়া, মুম্বাই সিটির ক্যাপ্টেন লালিয়ান জুয়ালা সাংতে ইন্ডিয়ার মোস্ট ভ্যালুয়েবল ফুটবলার, তার বর্তমান মার্কেট ভ্যালু 3,50,000 ইউরো। সাম্প্রতিক ফর্ম বিবেচনায় বাংলাদেশ এবং ইন্ডিয়া একই মেরুতে রয়েছে। দুই দলেরই লাস্ট দুইটি কম্পিটিটিভ ম্যাচের রেজাল্ট 1 পরাজয়ের বিপরীতে 1 ম্যাচে ড্র। নিজেদের মাটিতে হংকংয়ের সাথে 4-3 ব্যবধানে ম্যাচ হারা এবং হংকংয়ের মাটিতে 1-1 গোলে ড্র করা বাংলাদেশ এই ম্যাচে পিছিয়ে থাকার কথা না, যদি কোচ ট্যাকটিক্যালি সলিড থাকে। এছাড়া ম্যাচের হোম অ্যাডভান্টেজের কারণেও বাংলাদেশকে এগিয়ে রাখতে হবে। তবে শেষ মুহূর্তে গোল কনসিড করার টেন্ডেন্সি, সিন্ডিকেট এবং অগোছালো ট্যাকটিক্সের কারণে বাংলাদেশ দল পিছিয়ে থাকবে। ফিফা র্যাঙ্কিংয়ে গ্রুপের সবচেয়ে লুজার দল বাংলাদেশ, অন্যদিকে ইন্ডিয়া গ্রুপের বেস্ট টিম। বাংলাদেশ সর্বশেষ প্রকাশিত ফিফা র্যাঙ্কিংয়ের 183-তে আছে আর ইন্ডিয়া রয়েছে 136-এ। পয়েন্ট টেবিল, দুই দলে যেহেতু অলরেডি আউট অফ ট্র্যাক, সো পয়েন্ট টেবিল কোনো ইস্যু না। উভয় দলেরই টার্গেট টেবিলের 3 নম্বরে থেকে শেষ করা। বাংলাদেশের জন্য বড় টার্গেট হতে পারে এই ম্যাচে জয়ের মাধ্যমে ফিফা র্যাঙ্কিংয়ে উন্নতি করা। র্যাঙ্কিংয়ে হলো একটা দলের প্রতিচ্ছবি, আর ইন্টারন্যাশনাল প্রতিযোগিতার গ্রুপ নির্ধারণী ড্রতেও র্যাঙ্কিংয়ের একটা বড় ভূমিকা থাকে। সমাধান, বাংলাদেশ যদি ইন্ডিয়ার বিপক্ষে ভালো কিছু করতে চায় তবে ডিফেন্সিভ লাইনকে আরো সুসংগঠিত করতে হবে। এক্সপেরিয়েন্সের দোহাই না দিয়ে যদি ছোট সমস্যার সমাধান হয়ে যায় তবে জায়ান আহমেদের মতো ট্যালেন্টেড ইয়ংস্টারকে সুযোগ দিতে হবে। সাদউদ্দিনের উপর অতিমাত্রার নির্ভরতা কমাতে হবে। তারিক কাজীকে ডিফেন্সের রিয়েল লিডার হয়ে উঠতে হবে, যদিও তারিক কাজী ইদানিং বেশ কিছু ম্যাচে বড় ধরনের ব্ল্যান্ডার করতেছে। মিডফিল্ডারদের নিচে নেমে ডিফেন্সের সহায়তা করতে হবে, যেমনটা লাস্ট ম্যাচগুলোতে আমরা হামজার থেকে দেখেছি। হামজা তো বাংলাদেশের ডিফেন্স মানে হামজা, বাংলাদেশের মিডফিল্ড মানে হামজা, বাংলাদেশের আক্রমণ ভাগ মানে হামজা। সো হামজা ডিফেন্স লাইনের উপরে যে আরেকটা ফরত ডিফেন্স সে তৈরি করবে তাতে কোনো সন্দেহ নেই। মাঝমাঠে যেহেতু সমিতসন থাকবেন, সো সেই মাঝমাঠ এবং আক্রমণ ভাগের মধ্যে একটা সংযোগ তৈরি করতে হবে। তবে তাকে সবসময় শুধু বল সাপ্লাই না দিয়ে কিছু কিছু ক্ষেত্রে তাকে ডিরেক্ট গোলপোস্টে শট নিতে হবে, যেহেতু বাংলাদেশের ফ্রন্ট লাইন আহামরি মানের না। তবে কোচের রাকিবকে যে নাম্বার 9 পজিশনে সেই খেলানোর প্ল্যানিং থেকে বেরিয়ে আসা উচিত, যদিও সে আসবে না। তার মোস্ট কমফোর্ট জোন রাইট উইং, অ্যান্ড আই থিঙ্ক হি ইজ বেস্ট রাইট উইঙ্গার ইন সাউথ এশিয়া। সো তার সেরা সার্ভিস নিতে হলে তার কমফোর্ট জোনে তাকে খেলাতে হবে। বাংলাদেশের রক্ষণভাগ যদি দুর্বল থাকে তবে ইন্ডিয়ার বিপক্ষে জয় পাওয়া বেশ কঠিন হয়ে যাবে। যদিও লিস্টন কোলাসোর না থাকাটা যদি হয় অ্যাডভান্টেজ, তবে সেই অ্যাডভান্টেজ করে দেওয়ার জন্য দলে আছেন লালিয়ান জুয়ালা সাংতে এবং সমুখ হিসেবে থাকতে পারেন রায়ান উইলিয়ামস। এরা দুইজন সাদউদ্দিনের জন্য মরণ কামড় হতে পারে। সাদউদ্দিনের মতো ওভার হাইপড এবং অন্যতম সিন্ডিকেট ফুটবলার কতটা সলিড ডিফেন্স করতে পারে সেটা ম্যাচের রেজাল্টের অন্যতম প্রভাবক হওয়ার কথা। প্রতিপক্ষের ডিবক্সে পাওয়া চান্স কিংবা হাফ চান্স যাই বলি না কেন সেগুলোকে গোলে কনভার্ট করতে হবে। কোনোভাবেই সিলি মিস্টেক করা যাবে না। নির্দিষ্ট টার্গেটম্যান নিয়ে খেলা উচিত, একাদশ সাজানো উচিত। ফুটবলারদের পজিশন বদল করে এক্সপেরিমেন্ট করার এখন আর কোনো সুযোগ নেই। আপনি এনাফ টাইম পেয়েছেন, সো এখন এক্সপেরিমেন্ট বা ফাঁক নামো না করে নির্দিষ্ট পজিশনের প্লেয়ারকে তার নির্দিষ্ট পজিশনে খেলানো উচিত। ধন্যবাদ সবাইকে।